রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বছর 50 পূর্বের একটা দিনের কাহিনী। আজকে গল্পের দ্বিতীয় পর্ব। গরু, আমি ও নয়নচাঁদ তিনজনে ধীরে ধীরে এগোতে লাগলাম। ভয়ে আমার পা কাঁপছে, নিঃশ্বাস ফেলতে পারিনি এমনই অবস্থা। গাছের ছায়া আর ধুলোর আধারে এতক্ষণ দেখা যায়নি কিছুই। 15-20 হাত এগিয়ে আসতেই চোখে পড়ল জন 5-6 লোক যেন ছুটে গিয়ে পাকুড় গাছের আড়ালে লুকোলো। নয়নদা হঠাৎ দাঁড়িয়ে পড়ে হাঁক দিলে, সে কি ভয়ানক গলা! বললে, খবরদার বলছি তোদের, বামুনের ছেলে সঙ্গে আছে, পাবড়া ছুঁড়ে মারলে তোদের একটাকেও জ্যান্ত রাখবো না, এই সাবধান করে দিলাম। কেউ জবাব দিলে না। আমরা আরো খানিকটা এগিয়ে এসে দেখি একটা লোক উপুর হয়ে রাস্তার ধুলোয় পড়ে। অল্প স্বল্প চাঁদের আলো তার গায়ে লেগেছে। নয়নদা ঝুঁকে দেখে হায় হায় করে উঠল। তার নাক দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে রক্ত ঝরে পড়ছে। শুধু পা দুটো তখনও থরথর করে কাঁপছে। কাঁধের ভিক্ষে ঝুলিটা তখনও কাঁধে, কিন্তু চালগুলি ছড়িয়ে পড়েছে ধুলোয়। হাতের একতারাটির লাঠির গায়ে ভেঙে চুরে খানিকটা দূরে ছিটকে পড়ে আছে। নয়নদা সোজা হয়ে উঠে দাঁড়ালো। বললে, ওরে নারকী, নরকের কি! তোরা মিছিমিছি একজন বৈষ্ণবের প্রাণ নিলি, এ তো করছিস কি! তার ক্ষণিক পূর্বের ভীষণ কণ্ঠ সহসা যেন বেদনায় ভরে গেল, কিন্তু ওদিক থেকে সাড়া এলো না। নয়নের এই দুঃখের প্রধান হেতু সেই নিজে পরম বৈষ্ণব। তার গলায় মোটা মোটা তুলসীর মালা, নাকে তিলক, সর্বাঙ্গে নানাবিধ ছাপছোপ। বাড়িতে তার একটি ছোট ঠাকুর ঘর আছে, সেখানে মহাপ্রভুর শ্রীপট প্রতিষ্ঠিত। সহস্রবার ইষ্টনাম জপ না করে সে জল গ্রহণ করে না। ছেলেবেলায় পাঠশালায় বর্ণ পরিচয় হয়েছিল, এখন নিজের চেষ্টায় বড় অক্ষরে ছাপা বই অনায়াসে পড়তে পারে। প্রদীপের আলোকে ঠাকুর ঘরে বসে বটতলার প্রকাশিত বৈষ্ণব ধর্মগ্রন্থ প্রত্যহ অনেক রাত্রি পর্যন্ত সে সুর করে পড়ে। মাংস সে খায় না, সংকল্প আছে ভবিষ্যতে একদিন মাছ পর্যন্ত ছেড়ে দেবে। তার বৈষ্ণব হবার ছোট্ট একটু ইতিহাস আছে, এখানে সেটুকু বলে রাখি। এখন তার বয়স 40-এর কাছে, কিন্তু যখন 25-30 ছিল তখন ডাকাতির মামলায় জড়িয়ে সে একবার বছরখানেক হাজতবাস করে। ঠাকুমার এক পিস্তুত ভাই ছিলেন জেলের বড় উকিল। তাকে দিয়ে বহু তদির ও অর্থ ব্যয় করে ঠাকুমা ওকে খালাস করেন। হাজত থেকে বেরিয়ে এসে সোজা নবদ্বীপ চলে যায় এবং তথায় কোনো এক গোস্বামীর কাছে দীক্ষা নিয়ে মাথা মুড়িয়ে তুলসীর মালা ধারণ করে সে দেশে ফিরে আসে। সেদিন থেকে সে গোড়া বৈষ্ণব। নয়ন যখন তখন এসে আমার ঠাকুমাকে ভূমিষ্ঠ প্রণাম করে যেত। ব্রাহ্মণের বিধবা স্পর্শ করার অধিকার নেই। যে কোনো একটি গাছের পাতা ছিঁড়ে পায়ের কাছে রাখত। তিনি পায়ের বুড়ো আঙুলটি ছুঁয়ে দিলেই সেই পাতাটি সে মাথায় গলায় বারবার বুলিয়ে বলতো, দিদি ঠাকুরন, আশীর্বাদ করো যেন এবার মোরে সজ্জাত হয়ে জন্মায়, যেন হাত দিয়ে তোমার পায়ের ধুলো নিয়ে মাথায় রাখতে পারি। ঠাকুমা সস্নেহে হেসে বলতেন, নয়ন, আমার আশীর্বাদে তুই এবার বামুন হয়ে জন্মাবি। নয়নের চোখ সজল হয়ে উঠত, বলতো, অত আশা করিনি দিদি, পাপের আমার শেষ নেই, সে কথা আর কেউ না জানুক, তুমি জানো, তোমার কাছে কিছু গোপন করিনি। ঠাকুমা বলতেন, সব পাপ তোর ক্ষয় হয়ে গেছে নয়ন, তোর মতো ভক্তিমান ভগবত বিশ্বাসী কজন সংসারে আছে, এ পথ কখনো ছাড়িস নে রে, পরকালের ভাবনা নেই তোর। নয়ন চোখ মুছতে মুছতে চলে যেত। ঠাকুমা হেঁকে বলতেন, কাল দুটি প্রসাদ পেয়ে যাস নয়ন, ভুলিস নে যেন। এসব আমি নিজের চোখে কতবার দেখেছি। সুতরাং যে বৈষ্ণবের সে প্রাণপণে সেবা করে, তার হত্যায় ও যে মর্মান্তিক ক্ষুব্ধ ও বিচলিত হবে,
তাতে বিস্ময়ের কিছু নেই। বললে, নিরীহ বৈষ্ণব ভিক্ষে করে সন্ধেবেলায় ঘরে ফিরছিল, ওর কাছে কি পাবি যে মেরে ফেললি বলতো? 2 ঘন্টা 4 ঘন্টার বেশি তো নয়, ইচ্ছে করে তোদেরও এমন ঠেঙিয়ে মারি। এবার গাছের আড়াল থেকে জবাব এলো, 2 ঘন্টা 4 ঘন্টাই বা দেয় কে রে? তোর 14 পুরুষের ভাগ্যে যে এ যাত্রা বেঁচে গেলি, ধর্মকথা শোনাতে হবে না, পালা পালা। কথা তার শেষ না হতেই নয়ন যেন বাঘের মতো গর্জে উঠল, বটে রে হারামজাদা, পালাবো? তোদের ভয়? তখন ট্যাগ থেকে 5টা টাকা বার করে এ হাতের টাকা ঝনঝন করে ও হাতের মুঠোয় নিয়ে বললে, এতগুলো টাকার মায়া ছাড়িস নে বলে দিলাম, পারিস সবাই একসঙ্গে এসে নিয়ে যা, কিন্তু ফের সাবধান করে দিই, আমার বাবা ঠাকুরের গায়ে যদি কুটোর আঁচড় লাগে তো তোদের সব কটাকে জন্মের মতো রাস্তায় শুয়ে রেখে তবে ঘরে যাব। শেতলার নয়ন ছাতি আমি, আর কেউ নয়। বলি, নাম শুনেছিস না এমনি লাঠি হাতে ভিকিরি মেরে বেড়াস? হারামজাদা শিয়াল কুকুরের বাচ্চারা। গাছের তলা একেবারে স্তব্ধ। মিনিট 2 স্থির থেকে নয়ন পুনরায় অধিকতর কটু সম্ভাষণে হাঁক দিলে, কিরে আসবি না টাকাগুলো ট্যাকে নিয়েই ঘরে যাব? কোনো জবাব নেই। পথের উপরে 2-3 গাছা পাবড়া পড়েছিল। নয়ন একে একে কুড়িয়ে সেগুলো সংগ্রহ করে বলল, চলো দাদা, এবার ঘরে যাই, রাত হয়ে এলো। তোমার ঠাকুমা হয়তো কত ভাবছেন, ওরা সব শিয়াল কুকুরের ছানা বই তো নয়, মানুষের কাছে আসবে কেন? তুমি এক গাছা ছিপ হাতে তেড়ে গেলেই সবাই ছুটে পালাবে দাদা ভাই। ইতিমধ্যে আমার ভয় ঘুচে সাহস বেড়ে গিয়েছিল। বললাম, যাবো তেরে নয়নদা? নয়ন হেসে ফেললে, বললে, থাকবে দাদা, কাজ নেই, কামড়ে দিতে পারে। আমরা আবার পথ চলতে লাগলাম। নয়নের মুখে কথা নেই। আমার একটা প্রশ্নেরও সে হ্যাঁ না ছাড়া জবাব দেয় না। খানিকটা এগিয়েই একটা বড় গাছতলার অন্ধকার ছায়ায় এসে সে থমকে দাঁড়ালো। বলল, না দাদাভাই, চোখে দেখে ছেড়ে যাওয়া যা হবে না। বামুন বৈষ্ণবের প্রাণ নেওয়ার শোধ আমি দেব। কি করে শোধ দেবে নয়নদা? এক বেটাকেও কি ধরতে পারবো না? তখন দুজনে মিলে তারেও ঠেঙিয়ে মারবো। ঠেঙিয়ে মারার আনন্দে আমি প্রায় আত্মহারা হয়ে উঠলাম। একটা নতুন ধরনের খেলার মতো। ওদের সম্বন্ধে কত ভয়ঙ্কর কথাই না শুনেছিলাম, কিন্তু সব মিছে। নয়নদা যেতে দিলে না, নইলে আমি তেড়ে গিয়ে নিশ্চয়ই একটাকে ধরে ফেলতে পারতাম। বললাম, নয়নদা, তুমি বেশ করে এক বেটাকে ধরে থেকো, আমি একাই ঠেঙিয়ে মারব, কিন্তু আমার ছিপ যদি ভেঙে যায়? নয়ন পুনরায় হেসে বললে, ছিপের গায়ে মরবে না দাদা, এই লাঠিটা নাও। বলে সে সংগৃহীত পাবড়ার এক গাছা আমার হাতে দিয়ে বললে, গরু নিয়ে এইখানে একটু দাঁড়াও দাদা ভাই, আমি এক্ষুনি 2-1টা বেটাকে ধরে আনছি, কিন্তু চেঁচামেচি কান্নাকাটি শুনে ভয় পেও না যেন। না, ভয় কি, এই যে হাতে লাঠি রইল। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই 3য় পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।